হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল Hiz247 এর মধ্যে। তো বাংলাতে কিন্তু খেলা ঘুরছে। যেই ট্যাগলাইনটা মমতা ব্যানার্জির ওপর কিন্তু ছেপে দেওয়া হয়েছিল যে বাংলা থেকে শিল্প বিতাড়িত করার জন্য ১ নাম্বার যিনি দায়ী তিনি হলেন মমতা ব্যানার্জি। সেই ট্যাগলাইনটা কিন্তু ধীরে, ধীরে চেঞ্জ হচ্ছে এবং পুরোপুরিভাবে কিন্তু এখানে খেলা করে দিয়েছে। আমরা এর আগের দিন একটা ভিডিওতে আমরা ভালোভাবে কিন্তু আলোচনা করেছি যে কেন্দ্র সরকার নিজের সিট বাঁচানোর জন্য যদি কাউকে সাথে পেতে চায় সেটা শুধুমাত্র মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জির কাছে বর্তমানে দাঁড়িয়ে এখন পর্যন্ত যতগুলো সাংসদ রয়েছে, কোনো ক্রমে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডুর যদি কোনো প্রকারে যদি একটু কথা মিটামিটি হয়, তারা যদি চলেও যায়, সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট যে রয়েছে এনডিএ গভর্নমেন্ট, সেই এনডিএ গভর্নমেন্ট যদি ভেঙেও পড়ে, সেক্ষেত্রে শুধুমাত্র একজন ব্যক্তিত্বই সেই সরকারকে বাঁচাতে পারে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আর সেটা হয়তো নরেন্দ্র মোদীর গুজরাট লবি কিন্তু বুঝতে পেরেছে। কেন বুঝতে পেরেছে সে জায়গায় আমরা যাবো। তার আগে আপনাদের বলে রাখি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। চ্যানেলটা যেহেতু ছোট, অনেকেই সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, যাদের ভালো লাগছে। আশা করি আপনাদের আরো ভালো লাগবে, আরো নতুন, নতুন কনটেন্ট নিয়ে আসবো। তো মেইন জেলায় যাই। ওকে? মেইন যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটায় খেলাটা খেলতে হবে। সেই খেলাটা হলো পুরোপুরিভাবে ২০২৫ এর জায়গায়। কারণ ২০২৫ এ বিহারে ইলেকশন রয়েছে। এবার নীতিশ কুমার কিন্তু কেন্দ্রের রাজনীতির তুলনায় কিন্তু নিজের রাজ্যের রাজনীতি খুব বেশি পরিমাণে দেখে থাকে। কেন দেখে থাকে? যতবার আপনারা দেখবেন যে একবার বিজেপির সাথে জোট গঠন করছে, একবার দেখবেন আপনি তেজস্বী যাদবের সাথে জোট গঠন করছে বেসিক্যালি আরজেডির সাথে। কোন সময় আরজেডি প্লাস জেডিইউ হয়ে যাচ্ছে, কোন সময় জেডিইউ প্লাস বিজেপি হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সবচেয়ে বেশি ভয়ের বিষয় যেটা রয়েছে কেন্দ্র সরকারের সেটা হচ্ছে ২০২৫ এর বিহার ইলেকশন। বিহার ইলেকশনে যদি কোন ক্রমে যদি কোনভাবেই যদি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কেন মিসআন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছি? প্রশান্ত কিশোর, সেই প্রশান্ত কিশোর যে মমতা ব্যানার্জিকে ভোটে জিততে সাহায্য করেছিল, সেই প্রশান্ত কিশোর কিন্তু নিজের দল গঠন করেছে, জন স্বরাজ পার্টি গঠন করেছে। এই জন স্বরাজ পার্টির মূল কাজ কি হবে? মূল কাজ হবে পুরোপুরিভাবে নীতিশ বাবুর ভোট কাটা। কেন ভোট কাটার কথা বলছি? আপনি যদি প্রশান্ত কিশোরের বিশেষ, বিশেষ বক্তব্যগুলো দেখেন, ইন্টারভিউ গুলো দেখেন, সেখানে কিন্তু তিনি ডাইরেক্ট না লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকে টার্গেট করে, না বিজেপিকে টার্গেট করে। তিনি পুরোপুরিভাবে মেইন টার্গেটে রয়েছে নীতিশ কুমারকে। কারণ নীতিশ কুমার হচ্ছে সেখানে তুরুপের এক্কা। তুরুপের এক্কাকে যদি না সরানো যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। এর জন্য জনস্বরাজ পার্টির মেইন টার্গেট হলো নীতিশ কুমারের ভোটটা যদি কেড়ে নেওয়া যায়। নীতিশ কুমারের ভোটটা যখনই কেড়ে নেওয়া যাবে সেক্ষেত্রে শুধুমাত্র দুটো পার্টি খেলার মধ্যে নেমে থাকবে। এক হচ্ছে তেজস্বী প্রতাপের যেহেতু বেসিক্যালি লালু প্রসাদ যাদবের দল আরজেডি এবং তার সাথে খেলবে হচ্ছে বেসিক্যালি বিজেপি। ওকে? তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু জনস্বরাজ সেই যে নীতিশ বাবুর যে জায়গাটা রয়েছে অর্থাৎ কিং মেকারের ভূমিকাটা যে রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রশান্ত কিশোর নিতে যাচ্ছে। আর প্রশান্ত কিশোর নিজের যে রাজনৈতিক উত্থান সেটা কিন্তু শুরু করে দিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নীতিশ কুমার যে ভবিষ্যতে কি করবে না করবে ২০২৫ এ তিনি কেন্দ্র সরকারের বিজেপি সরকারকে ছেড়ে তিনি আবার আরজেডির সাথে জোট গঠন করবে কিনা সেদিকে কিন্তু দেখার বিষয় রয়েছে পুরোপুরিভাবে। আর সেই জিনিসটাই আমরা আজকে আলোচনা করব যে ২০২৫ এ যদি কোন ক্রমে যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীকে সাহায্য নিতে হবে মমতা ব্যানার্জি। এবার আপনারা বলবেন যে আমরা এক ছবি লাগিয়েছি, একটা গল্প করছি আর একটা দেখুন গল্পর সাথে কিন্তু ছবির কোনো মিল নেই। ছবির সাথে কিন্তু গল্পের যে একটা সূক্ষ্ম লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা বুঝতে হবে। এখন বর্তমানে দেখতে পারবেন যে কেন্দ্রের যে সরকার আছে সে পুরোপুরিভাবে কিন্তু একজনকেই সাহায্য করছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে। কেন মমতা ব্যানার্জিকে সাহায্য করছে? কারণ তিনি হচ্ছে এখন আমাদের কেন্দ্র সরকার যে রয়েছে কেন্দ্র সরকারের মেইন প্রধান বন্ধু। এর কারণ হচ্ছে আপনি দেখে থাকবেন যে ২১, ২২, ২৩ ৩ দিনের সফরে কিন্তু নরেন্দ্র মোদী কোয়াডের যে বৈঠক ছিল সে বৈঠকে আমেরিকা গিয়েছিল। সেখানে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছিল সেই দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে তিনি বলেন যে ভারতকে কি দিতে টেকনোলজি নিয়ে আসতে চেয়েছেন। একটা হচ্ছে ড্রোন টেকনোলজি কারণ ড্রোনের সাহায্যে কিন্তু অ্যাটাক হচ্ছে ভারতে। তো ইন্ডিয়াও চাচ্ছে যে ড্রোন টেকনোলজি বৃদ্ধি করতে। এর সাথে যেই কথাটা হচ্ছিল যে গোটা বিশ্ব যেই দিকে দেখে রয়েছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ছাড়া কিন্তু বর্তমানে যে দুনিয়া চলছে সেখানে যে ইলেকট্রিক যে জিনিসপত্র রয়েছে তারা কিন্তু কোনো কিছু চলবে না। সুতরাং কিন্তু সব দিক থেকে কিন্তু সেমিকন্ডাক্টর জরুরি। সেই জন্য সেমিকন্ডাক্টরের প্ল্যান্ট স্থাপন করার ক্ষেত্রে। আর সবচেয়ে বড় ভয় কিসের জানেন? সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর স্থাপন হয় তাইওয়ানে। আর তাইওয়ানকে যদি কোনদিন চায়না নিয়ে যায় সেক্ষেত্রে চায়নার কিন্তু ২য় কোনো পার্টি থাকবে না যে চায়নাকে টক্কর দেবে। সেজন্য ইন্ডিয়াকে শক্ত করতে গেলে আমেরিকাকে কিন্তু নিজের টেকনোলজি কিন্তু ইন্ডিয়াকে দিতে হবে। এবং ইন্ডিয়াকে টেকনোলজি দেওয়ার জন্য কিন্তু সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ইন্ডিয়াতে স্থাপন করা হচ্ছে। বেসিক্যালি এখনো পর্যন্ত গুজরাটে কিংবা হচ্ছে বেসিক্যালি বেঙ্গালুরু সাইডে কিন্তু সেমিকন্ডাক্টর ছোট, ছোট প্ল্যান্ট রয়েছে। এছাড়া আমরা বেশ কিছুদিন আগে একটা খবর শুনছিলাম যেখানে হচ্ছে বেদান্তা গ্রুপ কিন্তু বেসিক্যালি ফক্সকন ইন্ডাস্ট্রি যে রয়েছে, ফক্সকন এন্টারপ্রাইজ রয়েছে তার সাথে কিন্তু ডিল করার চেষ্টা করছিল। কিন্তু সেই ডিলটা ব্যর্থ হয়।
এখন নরেন্দ্র মোদী যে জিনিসটা কথা বলছে যে ভারতে কি করবে সেমিকন্ডাক্টরের প্ল্যান্ট স্থাপন করা হবে। আর সেই প্ল্যান্টটা স্থাপন করা হবে কলকাতাতে। কলকাতাতে এর জন্যই যে মমতা ব্যানার্জিকে খুশি করতে। আর মমতা ব্যানার্জি কিন্তু এইটা হয়তো মনে, মনে দাবি করেছে। এই দাবি করার মেইন কারণ যে জিনিসটা সেটা হচ্ছে মমতা ব্যানার্জির উপর যে একটা ট্যাগলাইন লাগিয়ে রাখা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শিল্প আনতে ব্যর্থ হয়েছে। শিল্পকে তিনি আনতে দেন না পশ্চিমবঙ্গে। তো হয়তো বিরোধী পক্ষ ২০২৬ এই ট্যাগলাইনটা নিয়ে নামতে পারে মাঠে। সেজন্য সেই ট্যাগলাইনটা যে যদি যাতে নামতে না পারে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি ২০২৪ সাল থেকে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। তার চেয়েও বড় বিষয় এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের যে অরাজনৈতিকতা চলছে, যে সেখানে হিংসা চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেখানকার যে যত বড়, বড় বস্ত্র কোম্পানি রয়েছে বেসিক্যালি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বড়, বড় কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু সেখান থেকে পলায়ন করছে। সেখান থেকে বেরিয়ে এসে তারা একটা ২য় জায়গা খুঁজছে। যে ২য় জায়গা সেটা কোথায়? সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে বড়, বড় কোম্পানি রয়েছে। সেটা বেসিক্যালি রিলায়েন্স ইন্ডাস্ট্রি হয়ে থাকুক কিংবা বিভিন্ন যে বড়, বড় কোম্পানি রয়েছে, আনন্দ গ্রুপ রয়েছে, এছাড়াও রয়েছে আদিত্য বিড়লা রয়েছে। এছাড়া যে জিনিসটা লক্ষ্য করা যাবে যে এই প্ল্যান্ট গুলো স্থাপন করা হবে কোথায়? ১ম এ বলা হচ্ছিল লখনউতে প্ল্যান্ট স্থাপন করা হবে। ঠিক আছে লখনউতে হবে। কিন্তু এত পরিমাণে প্ল্যান্ট কোথায় স্থাপন করা হবে? ৫০০ না ৬০০ প্ল্যান্ট স্থাপন করার কথা বলা হচ্ছে। এখন বলা হচ্ছে সেটা কল্যাণীতেও কিন্তু একটা হচ্ছে বস্ত্র পার্ক তৈরি করা হবে এবং সেখানে কিন্তু পুরো জায়গার পরিকাঠামো বানানো শুরু হয়ে গিয়েছে এবং যে বেসরকারি সংস্থানগুলো রয়েছে তারা কিন্তু জমি নেওয়া শুরু করে দিয়েছে এবং সেখানকার যে পরিকাঠামো সেটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। ওকে? এবার যে জিনিসটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে এই যে ইন্ডাস্ট্রি গুলো আসে কোথা থেকে আসে? বেসিক্যালি বাংলাদেশ থেকে আসে। বাংলাদেশের যে অরাজনৈতিকতা যে চলছে সেই রাজনৈতিকতার কিন্তু ফায়দা কিন্তু ভারতের পাচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু মমতা ব্যানার্জি টুক করে যে জিনিসটা খেলাটা খেলে দিয়েছে সেটা বেসিক্যালি যে পশ্চিমবঙ্গের মধ্যেও যাতে বস্ত্র কারখানা তৈরি হয়। কারণ আমাদের যে রক্ত রয়েছে, আমাদের রক্তের মধ্যে যে একটা যে বস্ত্র তৈরির শিল্প রয়েছে সেটা কিন্তু এখনো মানে প্রচুর পরিমাণে রয়েছে। কেন রয়েছে? আমাদের জিনের মধ্যে কেন রয়েছে? আপনি এখনো দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গে যে তাঁতের শাড়ি, সেই তাঁতের শাড়ি কিন্তু জগৎ বিখ্যাত। সেটা মানতে হবে কিন্তু সকলকেই। যে শান্তিপুরের যে তাঁতের শাড়ি রয়েছে সে তাঁতের শাড়ি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গোটা ভারতের কাছে কিন্তু বিখ্যাত হবে। সে আপনি নদিয়ার দিকে চলে যান, শান্তিপুরের দিকে চলে যান, সে জায়গায় দেখবেন যে বাড়ি, বাড়ি তাঁত শিল্প হচ্ছে। কিন্তু সেই শিল্পগুলো হচ্ছে গিয়ে একটা ছোট্ট অঞ্চলের মধ্যে অবস্থিত। সেটা হচ্ছে বংশ পরম্পরায় চলছে। কিন্তু এখন যদি সেটাকে আমরা ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবো আমরা। আর এখন সরকারও কিন্তু সেটা চাচ্ছে যে একটা ছোট ব্যবসাকে কিন্তু বড় করে তোলা। কারণ হচ্ছে যে লোকগুলো আছে যারা বাড়িতে তাঁতের শাড়ি তৈরি করে, যাদের তাঁত কল রয়েছে, সেই জায়গা কিন্তু তারা কি করছে যে অল্প ক্ষুদ্র মানে লোন নিয়ে কোথা থেকে ঋণ নিয়ে কিন্তু তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখন যদি তাদের ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে আসা হয় সেক্ষেত্রে সেখানে মেশিন লাগানো হবে, সেখানে প্রচুর পরিমাণে উৎপাদন হবে। সেক্ষেত্রে তারা যোগ্য যে বেতন রয়েছে সেই বেতনও পাবে এবং সাথে, সাথে কি হবে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে। ভারতের যে লোকজন রয়েছে, ভারত বলবো না পশ্চিমবঙ্গের লোকজন রয়েছে, তারা কিন্তু কর্মসংস্থান পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মমতা ব্যানার্জি এই জিনিসটা নিয়ে কথা বলছে। কল্যাণীতে হয়তো অবশ্যই তৈরি হবে হয়তো। সেখানে হচ্ছে আনন্দবাজার পত্রিকার মধ্যে সেটা নিয়ে ছাপানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে বেসরকারি কোম্পানিগুলো যে রয়েছে, বেসরকারি সংস্থাগুলো তারা কিন্তু জমি নেওয়া শুরু করে দিয়েছে। সেখানে কাঠামো তৈরি হয়ে মানে শুরু করা হয়ে গিয়েছে এবং পুজোর পরে মেইন কিন্তু কাজ শুরু হয়ে যাবে। এবার যে জিনিসটা লক্ষ্য করার বিষয় যে এর ফলে অর্থনীতিতে কি চাপ পড়বে, কিরকম একটা অর্থনীতিতে বুস্ট দেখা যাবে সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে বিরোধী পক্ষ এখানে কি করে? বিরোধী পক্ষের যে ট্যাগলাইন ছিল যে শিল্প নেই, শিল্প নেই, শিল্প নেই, সেই শিল্প কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে। এখন মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে এইটা হচ্ছে এখন হচ্ছে লোহা গরম অবস্থায় রয়েছে। হাতুড়িটা এই সময় মারতে হবে। তাহলেই কিন্তু রাজনীতির একটা পুরো শেপ দেওয়া যাবে। সবকিছু শান্ত রয়েছে। কেন্দ্রের মধ্যে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এর কিন্তু শক্তি কমে গিয়েছে। সেখানে মমতা ব্যানার্জি যেখানে ইচ্ছে মানে এক হাত ঘিয়ের মধ্যে এক হাত মাখনের মধ্যে ডুবিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। তিনি চাইলেই কংগ্রেসের সাথে যেতে পারেন কিংবা চাইলেই কিন্তু এনডিএ গভর্নমেন্ট এর সাথে যেতে পারেন। এনডিএ গভর্নমেন্ট এর সাথে হয়তো তেনার হচ্ছে বাইরের লোক বুঝতে পারবে যে তার সাথে নরেন্দ্র মোদির একটা কিন্তু মানে খটমট চলছে। কিন্তু সে থেকে দাঁড়িয়ে কিন্তু রাজনীতিতে কিন্তু কোন কিছু হয় না। রাজনীতিতে যে যখন যেখানে থাকে সেখানে কিন্তু নিজের পজিশন দেখার কাজ করে থাকে। তো ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে সে কিন্তু আমরা লক্ষ্য রাখবো। আপনারাও লক্ষ্য রাখবেন। আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।